ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট জন কোচিং সেন্টার। আজকের যে মক টেস্টটা আছে তোমাদের জন্য, এই মক টেস্টটা দেখো, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলোর সাথে সাথে তোমাদেরকে দেখো কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে। মানে তুমি এখনই অঙ্কগুলো করো আমার সাথে 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 যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, এক্সট্রা কোশ্চেন, তুমি নিজেই দেখো, এখনই প্র্যাকটিস করতে পারবে, এখনই তুমি শিখতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনগুলো কি কি আছে, এক এক করে সলভ করা যাক। কোশ্চেন নাম্বার 1, এ টাকা 30%, বি টাকা 40% হয়, তবে বি টাকা এ টাকার কত শতাংশ? তাহলে দেখো, এ টাকা 30% সমানে আসছে বি টাকা 40%, মানে 40/100। তাহলে পার্সেন্টেজ তুললে 100 দ্বারা ভাগ, আর পার্সেন্টেজে প্রকাশ করলে 100 দ্বারা গুণ। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করো, নিচে 100 100 আর শূন্য শূন্য কেটে দাও। তাহলে বি সমান কত আসছে? তাহলে এখানে দেখো 3a সমান আসছে 4b। আবার এখানে দেখো 4b ঘুরিয়ে লিখছি, 4b সমান 3a। তাহলে বি সমান এ ইন্টু 3/4। তাহলে একে যদি শতকরায় প্রকাশ করি, তাহলে 100 দ্বারা গুণ করছি, তাহলে 300/4%। অ্যান্সার হয়ে গেল। এই কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করো, কত উত্তর হচ্ছে কমেন্টে অবশ্যই প্রত্যেকে জানিও। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 10% লাভ করেন, ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত? তাহলে এখানে দেখো, ধার্য মূল্য আমরা লিখবো এখানে মার্কেট প্রাইস এমপি, আর আছে দেখো সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য, আর সিপি এসছে কস্ট প্রাইস, যেটা ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় 100 ধর, 10% লাভ, তার মানে আসছে 110 টাকা হচ্ছে বিক্রা দাম। তাহলে দেখো 20% ছাড়, তাহলে বিক্রা দাম থেকে যদি আমরা ধার্য মূল্যে যাই, মানে পূর্বে গেলে কি হয়, 100 উপরে। এটা দেখো আজকে ক্লাসে শিখিয়েছি তোমাদের নতুন ব্যাচে। তাহলে পূর্বে গেলে সবসময় 100 উপরে। তাহলে 110-এর উপর আমরা 20% ছাড়, মানে 100/80, এভাবে ক্যালকুলেশন করবো। তো শূন্য শূন্য কেটে দাও। তাহলে এখানে দেখো একটা করে শূন্য প্রত্যেকের কেটে যাচ্ছে। তাহলে আসছে রেশিওটা 110, 11 8 88, আর এখানে আসছে 80। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের, ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত চেয়েছে। তাহলে এখানে ক্রয় মূল্য সিপি আর ধার্য মূল্য আসছে এমপি। ক্রয় মূল্য আসছে 80 টাকা, আর ধার্য মূল্য আসছে 110 টাকা। শূন্য শূন্য কেটে দাও, 8:11। তাহলে এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করো আর কমেন্টে উত্তর জানাও। আর কোচিং থেকে তোমরা যারা দেখছো ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট করো। এমন এমনকি তোমরা নামগুলো লিখবে যে আমি দেখলাম স্যার, ভিডিওটা করতে পেরেছি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখো, কোন ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স আসছে 15.2 বছর। 14 বছর বয়সী এক ছাত্র চলে গেল, অপর 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হলো 15.5 বছর। নতুন 3 জনের বয়সের গড় কত? তাহলে এখানে দেখো, প্রথমে ছিল 35 জন ছাত্র ছিল ক্লাসে। তাহলে এই 35 জনের আমরা 35 জনের মোট বয়সটা বের করে নিই। 35 ইন্টু আসছে তোমার 15.2। তাহলে এটার গুণ করো, গুণ করলে পাবে তোমরা 532। তার থেকে দেখো 14 বছর বয়সী একজন চলে যাচ্ছে। তো 14 বছর বয়সী চলে গেলে এখন 35 থেকে একজন চলে যাচ্ছে, তার মানে 34 জনের আমরা এখন মোট বয়সটা পেয়ে যাচ্ছি। 34 জনের মোট বয়স আসছে 518 বছর। এরপর দেখো 3 জন আবার নতুন আসছে, তাহলে 34 + 3, তাহলে 37 জনের গড় দেওয়া আছে। 37 জনের মোট বয়স কত? 37 ইন্টু এখানে আসছে 15.5। এটার গুণ করো, গুণ করলে পাবে দেখো 573.5। তাহলে দেখো আগে ছিল কত? 573.5, আগে ছিল 518, আর এখন 573.5। এদের বিয়োগ করে দাও, তাহলে 518
এখানে বিয়োগ করলে পাচ্ছ তোমরা 8 5 13, এদিকে পয়েন্ট রইলো 2 আসছে 5, তাহলে 55.5। এবার তিনজনের গড় চেয়েছে, সেই নতুন তিনজন 3 দিয়ে ভাগ করে দাও। 18 3 54, আমি একবারে খাওয়াচ্ছি, আর 3 5 15, 3 5 15। তাহলে এখানে নতুন তিনজনের গড় বয়স হয়ে যাচ্ছে 18.5। এভাবে তোমরা দেখো খুব সহজে এই কোশ্চেনটা তোমরা সলভ করো, কমেন্টে উত্তর জানাও। আবার দেখো নতুন কোশ্চেন কি আছে। দেখো এটা তোমরা নিজেরা সলভ করবে, এটা আমি এখানে করে দিচ্ছি। এ ইজ টু বি, বি সি ইজ টু ডি, ই ইজ টু এ, 1:2 হলে এটার ভ্যালু সবসময় 1:2 এ আসবে। কিভাবে আসবে? দেখো এ সমান 1, সি সমান 1, আর ই সমান 1 বসিয়ে দাও। আবার বি সমান 2, ডি সমান 2, আর এফ সমান 2 বসিয়ে দাও। ক্যালকুলেশন করো। তাহলে এখানে দেখো এর ভ্যালুটা বসাচ্ছি 1, আর সি এর ভ্যালু 1, আর ই এর ভ্যালু এখানে আসছে 1। আবার এখানে দেখো 2 বসাও, 3 × 2, 5 × 2, 7 × 2। এবার দেখো এখান থেকে কমন যাচ্ছে, 1 কমন যাচ্ছে, তাহলে এখানে 3 5 7। আবার এখান থেকে কমন যাচ্ছে 2, তাহলে পড়ে রয়েছে 3 5 7। গুণ করতে পারো, নাহলে কেটে দাও। আলটিমেট পড়ে রয়েছে 1:2। তোমাদের জন্য যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটার উত্তর কত হবে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরো দেখো নতুন নতুন অঙ্ক আছে, তুমি নিজে শিখতে পারবে। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। 5416*6 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হলে এই লুপ্ত বা স্টার চিহ্নিত স্থানে কত বসবে? তো এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কত বসবে? আমরা এখানে বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। 5416*6, তাহলে নিয়মটা হচ্ছে ডান দিক থেকে জোড়া জোড়া করে এখানে দেখে নাও কতগুলো জোড়া আসছে। 3 জোড়া আসছে, তাহলে 3টা সংখ্যার বর্গ এটা। তাহলে প্রথমে আসছে 54, তাহলে 7 খাবে, 7 7 49, 9 5 14। আবার একটা জোড়া নামছে, 7-এর ডবল এখানে আসছে 14। তাহলে এখানে যত সংখ্যা বসাবো এখানে তত বসাবো, বা তত দিয়ে এখানে গুণও করবো। এইভাবে আমরা ক্যালকুলেশন করবো। 14 3 42, 14 4 56, তাহলে 3 খাচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ করো, আবার এখানে 3 বসছে। 3 3 9, 14 3 42। তাহলে দেখো স্টার আর 6 বসে গেল। 9 7 16, 9 7 16, তাহলে এখানে আসছে আবার 9 আসার কথা, কিন্তু এক হাতে ছিল 8, এটা মিলে গেল। আবার দেখো 73-এর ডবল আসছে, 3 2 6, 7 2 14, 14 6 84। তাহলে এখানে যদি 6 খাওয়া হয়, আবার 6 দিয়ে যদি গুণ করি এখানেও 6 বসবে। তাহলে দেখো 6 6 36, 6 6 36, আর 3 39, 14 6 84, আর 3 87। তাহলে এখানে লুপ্ত পদটা কত বসছে? 9, বা স্টার চিহ্নিত স্থানে বসছে 9। ঠিক আছে, পরের কোয়েশ্চেন। দেখো এটা তোমরা টোটাল পথটা এক অংশ ধরবে, তার থেকে 4-এর 7, 2-এর 5 বিয়োগ করে বাকিটা 20 কিমি থাকছে। তাহলে ওই অত অংশ মানে 20 কিলোমিটার, 1 কিলোমিটার 1 একক সমান কত? এক অংশ ধরে এই অঙ্কটা তোমরা সলভ করো, কমেন্টে উত্তর জানাও। কোশ্চেন নাম্বার 6, চোর পুলিশের যে অঙ্কটা। তাহলে এখানে দেখো 100 মিটার দূরত্বে, 100 মিটার দূরত্বে একজন পুলিশ 100 মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পায়। চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তার পিছু ধাওয়া করে। যদি চোর ও পুলিশের গতি যথাক্রমে 21 কিমি/ঘন্টা, 23 কিমি/ঘন্টা হয়, তাহলে চোর ধরা পড়ার তাহলে ধরা পড়ার আগে চোরকে কত দূর দৌড়াতে হবে, মানে কত দূরে গিয়ে তাকে ধরছে। তাহলে এখানে দেখো পি ফর পুলিশ আর সি ফর চোর বা থিপ। ঠিক আছে, তাহলে এখানে দেখো পুলিশের গতিবেগ আছে 23 কিমি/ঘন্টা, আর চোরের গতিবেগ আছে 21 কিমি/ঘন্টা। তো যেহেতু এদের মুভমেন্ট একই দিকে হচ্ছে,
তাহলে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড, যেটাকে আর এস, বিয়োগ আসবে এখানে 23 থেকে 21, তার মানে আসছে এখানে 2 কিমি/ঘন্টা, তাকে 5/18 গুণ করো, এত মিটার/সেকেন্ড। তাদের মধ্যে অলরেডি একটা গ্যাপ 100 মিটার হয়ে আছে। তার মিলিত সময় মানে পুলিশটি চোরটিকে কখন ধরবে সেই টাইমটা বের করে নি। দূরত্ব, তাদের মধ্যে দূরত্ব বাই আপেক্ষিক গতিবেগ, 5/18। তাহলে এখানে দেখো 2 9 18, 5 20, তাহলে 9 উপরে চলে যাচ্ছে, 180 সেকেন্ড। 180 সেকেন্ড পরে ধরে নেবে চোরটি কতটা পথ গেছিল। চোরটি পথ যায়, চোরটার গতিবেগ দেওয়া আছে 21 কিমি/ঘন্টা ইন্টু 5/18, গতিবেগ ইন্টু সময়, ওটাই হচ্ছে দূরত্ব। তাহলে এখানে দেখো 18 10-এ কাটছে, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 1050 মিটার দূরে গিয়ে চোরটা। এছাড়া তোমরা এখানে ওই 23 আর 21 তাদের গ্যাপ কত, 2, এই 2 একক মনে আসছে 50, 2 একক মনে কত হচ্ছে 100 মিটার, 1 একক মনে আসছে কত 50, তাহলে 50 দিয়ে 21কে গুণ করে দাও, 1050 মিটার। এভাবে উত্তর শর্টকাটে পেয়ে যাবে। পরের কোশ্চেন কি আছে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ, ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত। তাহলে এখানে দেখো ভাগফলটা দেওয়া আছে, ভাগফল কত দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে 16। আবার দেখো ভাজকটা দুটো কন্ডিশন আছে, একটা ভাগশেষের 5 গুণ, একটা ভাগফলের 25 গুণ। তাহলে ভাগফল যদি ভাগফলের 25 গুণ বলেছে, তাহলে এখান থেকে আমরা ভাজকটা বার করি। ভাজক সমান ভাগফলের 25 গুণ মানে 16 ইন্টু 25, 16 25-এ আসছে তোমার 400, 25 8টে 200 আর 25 8টে 200, তার টোটাল 400। আবার ভাজক হচ্ছে ভাগশেষের 5 গুণ, আবার ভাজক ভাগশেষের 5 গুণ। তাহলে এখানে ভাজক সমান কত, 400 বসাও, বাম দিক ডান দিক কাটাকাটি করো, তাহলে ভাগশেষ হয়ে যাচ্ছে 80, 5 8টে 40, তাহলে ভাগশেষ হয়ে যাচ্ছে 80। তাহলে এখানে দেখো ভাগফল ভাজক ভাগশেষ সব পেয়ে গেছে, তাহলে আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই সূত্র বসে। তাহলে এখানে ভাজক কত আছে, ভাজক আছে 400, ভাগফল কত আছে 16, আর ভাগশেষ আছে 80। 16 4 64 আর 80, তাহলে যোগ করলে 6480 অ্যান্সার হয়ে যাবে। এটার উত্তর কত হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, 408561,799 এর গসাগু। তাহলে এটা দেখো তোমাকে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 408, সবচেয়ে দুটো ছোট সংখ্যাকে আগে দেখে নাও, 408 আর 561, এভাবে ভাগ পদ্ধতিতে তোমরা গসাগুটা নির্ণয় করো, আর উত্তর কত আসছে কমেন্টে জানাও। তার সাথে সাথে দেখো আমি কতগুলো লসাগু দিয়েছি বাড়িতে করার জন্য, তুমি ভিডিওটা পজ করে এখনই করে কমেন্টে জানাতে পারো। পরের কোশ্চেন, 13-র ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4 5 6 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ। খুবই দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। তাহলে এখানে দেখো 4 5 6 7 8, এটার আগে লসাউ করে নাও, লসাউ কত আসছে, তাহলে প্রথম আসছে 2, 2 দিয়ে 4, 5, 2 3 6, 7, 2 4 8। আবার দেখো 2 খাচ্ছে, 2 1 2, 5 3 7, 2 দিয়ে 4। তাহলে এখানে লসাগু কত আসছে, লসাগু আসছে
7 3 21 আর এখানে 40, তাহলে 21 আর 40 গুণ করলে আসছে 8 5 40, 7 3 21, 4 4 4 4 2 8, 840 দেখো লসাগু আসছে। তাহলে এখানে দেখো 840 এর সাথে আমরা 2 ভাগশেষ আছে প্রতি ক্ষেত্রে, তাহলে অপশন এ টেস্ট করছি, অপশন এ। আচ্ছা তোমার 2520, তাহলে 2520 তার মানে 8 3 24, 3 গুণ করবো, আবার 2 যোগ, তাহলে এখানে আসছে দেখো 0 3 4 12, 8 3 24 আর 1 25 প্লাস 2, তাহলে আসছে 2522। তাহলে 2520 কাছাকাছি আমরা 3 গুণ করলাম লসাগুর সাথে। এবার এটাকে আমরা 13 দিয়ে ভাগ করবো, 13 দিয়ে ভাগ করে দেখো, অবশ্যই 13 দিয়ে ভাগ করা যাবে, 194 আসবে ভাগ করো, তাতে এখানে আসছে 2522, অপশন। ঠিক আছে, আবার এই 840 এর সাথে যদি তুমি 2 যোগ করো, দেখো 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 842 13 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে একমাত্র অপশন বি কে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন। তাহলে এখানে দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 4 গুণ অপেক্ষা 12 বেশি, আবার সংখ্যাটি অঙ্ক দুটি স্থানে বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 18 বেশি। তাহলে আমরা এখানে সেকেন্ড কন্ডিশনটাকে আগে অ্যাপ্লাই করার চেষ্টা করি, এই সেকেন্ড কন্ডিশনটা আগে অ্যাপ্লাই করি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থানে বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 18 বেশি। তাহলে এখানে দেখো সংখ্যাটা আছে কত 32, তার স্থানে বিনিময় করলে কত আছে 23, 23 আর 32 এর কত আসছে 9, তাহলে এখানে 18 আসছে না, তাহলে অপশন এ এখানে অপশন বি তে কত আছে 68, 68 কে এখানে দেখো কত আসছে 86, তাহলে এখানে 68 আর 86 যদি বিয়োগ করি তাহলে কত আসছে 18, আবার 44, তাহলে এটা আসছে না 56, আর উল্টা হলে কি হয়, যদি পরপর সংখ্যা হয় তাদের পার্থক্য সবসময় কত হয় 9 হয়, মানে 3 2 5 6 এরা যদি পরপর সংখ্যা হয়, পরপর ডিজিট অঙ্কগুলো যদি হয় তাহলে সবসময় 9 পার্থক্য আসে, তাহলে এখানে আমরা আসছে 18 একমাত্র অপশন বি তে অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করবে বা এখনই তোমরা অ্যান্সার করে কমেন্টে জানাও। 6 এর প্রথম 12টি গুণিতকের যোগফল কত? তাহলে যার গুণিতক সে গুণ আর n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এই সূত্র, যোগফলের যে প্রাকৃতিক সংখ্যার যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, মানে 1 থেকে n পর্যন্ত বা পরপর প্রাকৃতিক সংখ্যাগুলি যোগফলের সূত্র এটা, n হচ্ছে শেষ পদ। তাহলে এখানে 12টি বলেছি, তাহলে 12 ইন্টু 10 ডিভাইড বাই, তাহলে 2 3 এ 6, 13 3 39, 39 এর সাথে 12 গুণ, 39 এর সাথে 12 গুণ করলে 9 দুগুণে 18, 12 9 108, আধা থাকলো 10, আর 12 3 36, 36 আর এখানে 10 এ আসছে 468, অ্যান্সার হয়ে। পরের কোশ্চেন দেখো, এখানে দেখো আমি কোশ্চেন নাম্বার 12 আলোচনা করছি, আর এই কোশ্চেনটা যেটা আছে এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে। 680621 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, আর এটা কত বিয়োগ করলে, তাহলে এখানে দেখো বর্গমূল করো, 68062, ডান দিক থেকে জোড়া জোড়া, 8 8 64, 4 একটা জোড়া নামছে, 4 8 ডবল কত 16, 3 16 48, তাহলে 16 দিয়ে 32, 2 খাচ্ছে, 2 দিয়ে 4, 16 দিয়ে 32, তাহলে এখানে আসছে কত 2, আবার আসছে 8, আর এখানে আবার একটা জোড়া, 82 ডবল কত আসছে 2 দিয়ে 4, 8 2 16, 5 80, 5 খাও, 5 5 25, 5 4 20, 22, আবার 16 5 80 82, তাহলে এখানে 21 ছিল 25 হয়ে গেছে, অতএব আমাকে এখানে 4 যোগ করতে হবে।
যোগ বলেছে বলে আমরা এক ঘর বেশি খাওয়ালাম, যদি বিয়োগ বলতো তাহলে নর্মাল বর্গমূলটা নির্ণয় করতো, কত বর্গশেষ থাকছে সেটাই উত্তর আসতো। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। 13 কোশ্চেনটা দেখো খুবই সহজ। দুটি সংখ্যার অনুপাত 5:7। দুটি সংখ্যার অনুপাত 5:7। সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে নতুন অনুপাত হচ্ছে 17:27। তাহলে 17:27 40 বিয়োগ করলে তাহলে এদের অনুপাতের পার্থক্য কত আছে? 7 আর 5 আসছে 2, আর এটা আসছে 10। তাহলে দেখো এই প্রথমটার পার্থক্য দিয়ে একে গুণ করো, আর দ্বিতীয়টার পার্থক্য দিয়ে একে গুণ করো, তাতে রেশিও গুলো পরিবর্তন হচ্ছে। প্রথম সংখ্যাটা 50 একক আর এটা 70 একক, দ্বিতীয় সংখ্যাটা 17 দুগুণে 34 আর 27 দুগুণে 54। তারপর সমান পার্থক্য আসবে, যেহেতু সমান বিয়োগ হয়েছে তাহলে এখানে কত আসছে? 16। এটা কত আসছে? 16। তাহলে এখানে আমরা বলতেই পারি 16 একক মানে আসছে কত? 40। 1 একক সমান কত? 40/16। আর তোমার এখানে বলেছে সংখ্যা দুটির অন্তর মানে 50 আর 70 এর পার্থক্য কত? 20। 20 একক সমান 40/16 ইন্টু 4 4 16, 4 5 20, 4 10 40। তাহলে অ্যান্সার আসছে কত? 50। এভাবে তোমরা খুব সহজে অ্যান্সার বের করতে পারবে। পরের কোশ্চেনটা আমাদের জন্য রইল, এটার উত্তর কত আসছে কমেন্টে অবশ্যই জানিয়ে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। তাহলে পিতার বর্তমান বয়সটা ছেলের বয়সের 3 গুণ। ছেলের বয়সের 3 গুণ। 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। 15 বছর পর, তো 15 বছর পর হোক 15 বছর আগে হোক, সবসময় আমরা রেশিও গুলো দেখে নিই, সমান পার্থক্য যেন আসে 2 গুণ। তাহলে এখানে দেখো 3 আর 1 এর পার্থক্য কত? 3 আর 1 এর পার্থক্য হচ্ছে 2, আর 2 আর 1 এর পার্থক্য 1। তাহলে উল্টা উল্টা গুণ করো, একে আমরা গুণ করছি 1 দিয়ে, একে গুণ করছি 2। তো রেশিও দেখো সমান চলে আসবে পার্থক্যটা। তাহলে এখানে আসছে 3:1, আর এটা গুণ করলে 4:2। তাহলে 1:1 রেশিও। তাহলে 1 একক মানে আসছে 15 বছর। পুত্রের বয়স তো কত? বর্তমানে পুত্রের বয়স 1 একক, তাহলে 1 একক মানে 15 বছর, পুত্রের বয়স 15 বছর। এই কোশ্চেনটার উত্তর তোমরা কমেন্টে জানিও। পরের কোশ্চেন, 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারে? তাহলে এখানে দেখো 7 জন পুরুষ বা 10 জন মহিলা, মানে এই কাজটা করতে হয় 7 জন পুরুষ লাগবে মানে মেল, বা 10 জন ফিমেল। ঠিক আছে, তাহলে এই যে মেল আর ফিমেলের রেশিওটা কত আসছে? 10:7। এটা বের করে। এরপর দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করবো, M1D1 ডিভাইড বাই W1, M2D2 ডিভাইড বাই W2। তাহলে আমরা এখানে দেখো 10 জন মহিলাকে নিয়ে কাজ করছি। 10 জন মহিলা 10 দিনে 100 মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারে। এটাও দেখো, এটা দুটো একসাথে নিতে হবে, যেহেতু ও দেওয়া আছে 14 জন পুরুষ আর 20 জন মহিলা কত দিনে। তাহলে এখানে আমরা D2টা বার করবো, ডিভাইড বাই 600। তাহলে 10 ইন্টু এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু আসছে 7 ইন্টু 10 ডিভাইড বাই 100। এখানে দেখো 14, এম এর ভ্যালু কত? 10, 14 10 140, আর 20 সাথে 140, এফ এর ভ্যালু আসছে 7 ডিভাইড বাই 600 ইন্টু আসছে D2। আবার এখানে ক্যালকুলেশন করো, 700 বাই 100 সমান আসছে 7, 140 140 মানে 280 ডিভাইড বাই 600 ইন্টু D2। এবার ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, আর একটা 0 উপর নিচে, 7 4 28, 4 15 60, D2 সমান কত আসছে? 15। এটার উত্তর কি আসবে তোমরা নিজেরা কমেন্টে জানিও। কোশ্চেন নাম্বার 16। দেখো এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো খুব সুন্দর একটা কোশ্চেন, ভালোভাবে দেখো, না হলে এই কোশ্চেনটার উত্তর কিন্তু ভুল বেরিয়ে যাবে। আমি উত্তরগুলো ভগ্নাংশ আছে বলে এখানে লেখা যায়নি। এ একা একটি কাজ 25 দিনে, তাহলে দেখো এ একা একটি কাজ 25 দিনে, আর বি
বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে, বি একা ওই কাজটি 30 দিনে, তাহলে 25 30 এর লসাগু কত আসছে 150, তাহলে 25 6 150, মানে এ প্রতিদিন 6 একক আর বি প্রতিদিন 30 পাচ্ছে, 3 5 15 5। এবার দেখো বলা হয়েছে এ ও বি একদিন অন্তর অন্তর 5 দিন কাজ করে, তাহলে 5 দিন কাজ করছে মানে কি আজকে এ কালকে বি, আজকে এ কালকে বি, তাহলে এখানে এ দেখো আবার শেষ দিনে এ, তাহলে এ তো টোটাল 3 দিন কাজ হচ্ছে 6 দিনে 18 একক, আর বি এর 2 দিন কাজ হচ্ছে 5 দিনে 10, টোটাল কত কাজ হলো 5 দিনে 28। আমার টোটাল কাজ কত আছে এখানে 150, তা 150 থেকে 28 বিয়োগ করবে, তাহলে এখানে এসছে 2, আর এখানে 122 একক কাজ এখন পড়ে আছে, তাহলে এ তো কাজ ছেড়ে চলে গেছে, তাহলে বাকি কাজ বি কত দিন করবে, বি তো প্রতিদিন তো 5 একক কাজ করতে পারে, তাহলে 122 একক কাজ বি প্রতিদিন করবে, 5 দুগুণে 10 5 4 20 24 পূর্ণ 2 এর 5 দিনে বি বাকি কাজ। ঠিক আছে, এটার উত্তর কমেন্ট অবশ্যই জানিও। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, স্থির জলে একটি নৌকার বেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকাটি কোন স্থানে গিয়ে তার দ্বিগুণ সময়ে ফিরে আসে, স্রোতের গতিবেগ কত? তাহলে দেখো আমরা অনুকূলে গতিবেগ মানে কি জানি, স্থির জল প্লাস স্থির জলের বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলে গতিবেগ সমান কি জানি, স্থির জলের বেগ মাইনাস স্রোতের বেগ, মানে স্রোত বাধা দিচ্ছে ওইটাই প্রতিকূল। আবার যদি দুটো সূত্রকে মিলিয়ে দ্বিগুণের যদি যোগ করা হয়, তাহলে স্থির জলের গতিবেগ মানে হচ্ছে হাফ অফ অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ, আর স্রোতের গতিবেগ মানে হাফ অফ অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ। তাহলে এখানে দেখো সময়ের সাথে গতিবেগ যেহেতু ব্যস্ত সম্পর্ক, এই সম্পর্ক দিয়ে আমরা ইউনিট পদ্ধতিতেই অঙ্কটা করব। তাহলে অনুকূলে বেগ, অনুকূলের সময় আর প্রতিকূলের সময়টা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে অনুকূলের সময় দেওয়া আছে, ওর অনুকূলের থেকে প্রতিকূলে দ্বিগুণ টাইম লাগছে, তাহলে গতিবেগ কি আসবে, অনুকূলে সবসময় গতিবেগ বেশি হবে। তাহলে দেখো স্থির জলে নৌকার বেগ 12 কিমি পার ঘন্টা দেওয়া আছে, তাহলে অনুকূলে বেগ 2 একক, প্রতিকূলে বেগ 1 একক, তাহলে হাফ অফ অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ, তাহলে এখানে আসছে 3 এর 2 একক মানেই আসছে 12 কিমি পার ঘন্টা। সম্পর্ক 1 একক সমান কত, 3 4 12, 4 দুগুণে 8 কিমি পার ঘন্টা। আমার স্রোতের বেগ মানে কি জানি, হাফ অফ অনুকূল মাইনাস প্রতিকূল, 1 এর 2 একক সমান কত, 1 একক মানে যদি 8 হয় তাহলে হাফ হলে 4 কিমি পার ঘন্টা হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 4 কিমি পার ঘন্টা। আর এই কোশ্চেনটার উত্তর দেখো খুবই সহজ পদ্ধতি, সেম স্রোতের গতিবেগ সমান হাফ অফ অনুকূলে মাইনাস প্রতিকূলে বেগ, তোমরা এখানে কমেন্টে উত্তর করো। পরের কোশ্চেন, এটা একটা খুব সুন্দর একটা কোশ্চেন, চা মিশ্রিত করার সময় 5% চা নষ্ট হয়, দুই প্রকার চা যখন মেশানো হচ্ছে তখন কিছু চা মাটিতে বা নিচে পড়ে যাচ্ছে, সেটা নষ্ট হচ্ছে। 600 টাকা পার কেজি ও 450 টাকা পার কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করে 625 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ? তাহলে এই মিশ্রিত চায়ের কিনা দামটা আগে বের করে নিতে, তাহলে আমরা যখন মিশ্রণের অঙ্ক করব বা এলিগেশন করব তখন সবগুলোকে ক্রয় মূল্য বা সবগুলোকে বিক্রয় মূল্য ধরেই করতে হবে। মিশ্রিত চায়ের ক্রয় মূল্য, মিশ্রিত চায়ের ক্রয় মূল্য সমান আমার আছে 625 টাকা বিক্রয় দামটা, আর দেখো লাভ পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে লাভ পার্সেন্টেজ দিয়ে আমরা ওই বিক্রয় দামটার উপর পূর্বে গেলে 100 উপরে হয়, 100 বাই 125, আর 5% নষ্ট হয়েছে মানে 95% এত টাকা। 100 কাটছে, 25 5 25 95, 5 25 125 25, আবার 19 5 25, আর 25 25 625, 25 625, তাহলে এখানে গুণ করো, গুণ করলে তুমি পাবে 475, এত টাকা পাবে। তাহলে প্রথম প্রকার চা, দ্বিতীয় প্রকার চা আর মিশ্রিত চা পেয়ে গেছো, এটা হচ্ছে 600
আরেকটা আসছে তোমার 450, আরেকটা আসছে 400। তাহলে এখানে কোনাকুনি বিয়োগ করে দাও। 450 475 মানে 25, এটা আসছে 125, তাহলে 25 পাচ্ছে 125, 1:5। ঠিক আছে, শেষ কোশ্চেন। আর কয়েকটা কোশ্চেন আছে মাত্র। এক ব্যক্তির আয় 5% কমে গেল, তার আয় শতকরা কত বাড়ালে পূর্বের আয় ফিরে পাওয়া যাবে? তাহলে লোকটা আগে 100 টাকা আয় করছিল, 10 টাকা কমিয়ে গেল 90 টাকা। তাহলে পূর্বে গেলে এই দেখো 10/90 ইন্টু 100 কত আসছে? 100/9। 9 11 99, 11 কোনো 91% বাড়াতে। তাহলে এই দুটো অঙ্ক তোমরা নিজেরা করো, কমেন্টে জানাও। সেম টাইপ, সেম সূত্র, সেম পদ্ধতি। শেষ কোশ্চেন। তেলের দাম বৃদ্ধি পায়, টিকিটের মূল্য 20% বৃদ্ধি পায়, তাতে একটি বাসে যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়। ওই বাস মালিকের আয় পূর্বের চেয়ে কত শতাংশ? দেখো, বাস মালিকের যে টাকাটা আয় হচ্ছে, এই যে আয় সমান তার টিকিটের দাম বা মূল্য ইন্টু যাত্রীর সংখ্যা, এই হচ্ছে সম্পর্ক। তাহলে পূর্বে কি হতো আর এখন কি হচ্ছে? তাহলে পূর্বে 100% দাম দিয়ে 100% যাত্রী যাতায়াত করতে। এখন কি হয়েছে, টিকিটের মূল্যটা বেড়ে গেছে, যেহেতু তেলের দাম বেড়েছে, তাহলে 120 টাকা হয়েছে তেলের দাম, আর যাত্রীর সংখ্যা 20% কমে গেছে। ক্যালকুলেশন করো, 12×8 = 96। তাহলে দেখো 100 থেকে 96 মানে 4% কমে গেছে। আবার এই অঙ্কটাই অনেক সময় বলবে যাত্রী সংখ্যা শতকরা কত কমবে, তখন যাত্রী সংখ্যা মানে কি হবে? আয় ডিভাইড বাই দাম, পূর্বে আর এখন। এই সম্পর্ক স্থাপন করবে। আর যখন ক্ষেত্রফল, আয়তন এগুলো থাকে, তখন কি 100-র উপর পর অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যেগুলো যেখানে গুণফল থাকে সেগুলো সাকসেসিভ করা যায়। আর এগুলোর ক্ষেত্রে তোমাকে এইভাবে করতে হবে। দেখুন, যেমন এই অঙ্কটা, এই সূত্র অ্যাপ্লাই করে করো, কমেন্টে জানাও। অনেকেই আগে ভিডিওতে সাউন্ড আসছিল না বলে অনেকেই কমপ্লেন করছিলেন। এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর যে অঙ্কগুলো তোমাদেরকে এখন আমি করতে দিয়েছি সেগুলোর উত্তর কমেন্টে অবশ্যই জানাবে। আর কোচিং থেকে তোমরা কে কে দেখছো একটু নাম লিখে কমেন্ট করবে।